কথায় আছে নামে নামে জমে টানে, কিন্তু নির্বাচনের মাঠে একই এলাকায় যদি একই নামে তিনজন প্রার্থী হন তাহলে বিষয়টা কেমন হয়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১২ আসনের ভোটাররা কিন্তু সেই চিত্রই দেখছেন। দর্শক, ভোটের অঙ্কে আজ আমরা সেই ঢাকা ১২ আসন নিয়ে আলোচনা করব। জাতীয় সংসদের ১৮৫ নম্বর এই আসনটি ঢাকা মহানগরীর তেজগাঁও, হাতিরঝিল, শিল্পাঞ্চল এবং রমনা থানার একটি অংশ নিয়ে গঠিত। ২০০৮ সাল পর্যন্ত এই আসনটির পুরোটাই ঢাকা ১০ আসনের অধীনে ছিল। তাই আমরা ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে সেই ঢাকা ১০ আসনের কী অবস্থা ছিল সেটি দিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ অর্থাৎ এখনকার ঢাকা ১২ আসনের যে এলাকাটি, সে এলাকায় নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তবে এই আসনটিতেও তিনি পরাজিত হয়েছিলেন বিএনপির প্রার্থীর কাছে। সেই সময় বিএনপির প্রার্থী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে ওই আসনে ভোট পেয়েছিলেন ৪৫,৭১১ ভোট, যা মোট ভোটের ৫৮.৬%। সেই নির্বাচনে শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে এই আসনে ভোট পেয়েছিলেন ২৯,৪৫১, যা মোট ভোটের ৩৭.৮%। ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনটিতে আবারও মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বিএনপির প্রার্থী হন। তবে আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবর্তে SBM ইকবালকে এখানে প্রার্থী করে এবং তিনি প্রথমবারের মতো এই আসনটি আওয়ামী লীগকে এনে দেন। SBM ইকবাল নৌকা প্রতীক নিয়ে এই আসনে ৭৪,২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৪৭.২%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আগেরবারের MP আব্দুল মান্নান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬৩,৬৩১, যা মোট ভোটের ৪০.৫%। ২০০১ সালের জাতীয় নির্বাচনে এই আসনটিতে আবারও মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান নির্বাচন করেন এবং তিনি SBM ইকবালকে সেই নির্বাচনে পরাজিত করেন। ওই নির্বাচনে অর্থাৎ ২০০১ সালের নির্বাচনে আব্দুল মান্নান বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ৯৪,৯৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যা মোট ভোটের ৫৪.৬% ছিল। SBM ইকবাল আওয়ামী লীগের প্রার্থী, তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছিলেন ৭৩,০৪৩ ভোট, যা মোট ভোটের ৪২.০%। এই নির্বাচনের পর ২০০৪ সালে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বিএনপি থেকে বেরিয়ে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিকল্পধারা রাজনৈতিক দল গড়ে তোলেন এবং এই কারণে তার সংসদ সদস্য পদ চলে যান। এরপর এই আসনটিতে একটি উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে বিএনপির মোসাদ্দেক আলী ফালু, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এখানে MP নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালের নির্বাচনের আগে এই আসনটিকে ভেঙে, অর্থাৎ রমনা তেজগাঁও যে আসনটি ছিল ঢাকা ১০, সেই আসনটিকে ভেঙে ২টি আসন করা হয় এবং এই তেজগাঁও এলাকা, শিল্পাঞ্চল এলাকা এবং হাতিরঝিল ও রমনা থানার একটি অংশ নিয়ে এই ঢাকা ১২ আসন গঠিত হয় এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, তিনি নৌকা প্রতীক নিয়ে ১,৩০,৪২৪ ভোট পান। এটি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেই সময় আসাদুজ্জামান খান কামালের প্রাপ্ত ভোট ছিল ৬১.৯%। সেই সময় এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৩,৮৭০ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৩৫.১%। এই হইল এই এলাকাটির আগের 4টি নির্বাচনের চিত্র। এবার আমরা ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবস্থা কি সেটা আমরা দেখব। প্রথমে এই আসনের ভোটার সংখ্যা। এই আসনটিতে এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩,৩৩,৩২০ এবং এর মধ্যে নারী ভোটার ১,৫৮,৯৬৮ এবং পুরুষ ভোটার ১,৭৪,৩৪৯ এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। $৩,৩৩,০০০ ভোটারের এই আসনে এবারের নির্বাচনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে মোট প্রার্থী সংখ্যা ১৫ জন এবং এর মধ্যে আলোচিত প্রার্থী যারা, তাদের ৩ জনের নামই আসলে সাইফুল, যেটা আমি শুরুতেই বলেছি এবং এ নিয়ে কিন্তু সারা দেশে বেশ একটি আলোচনা চলছে। এর মধ্যে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক, তিনি কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, তিনি জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে
নির্বাচন করছেন। এছাড়া সাইফুল আলম নীরব, যিনি একজন বিএনপির নেতা এবং তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করছেন এবং তার প্রতীক ফুটবল। বিএনপি এই আসনে শুরুতে সাইফুল আলম নীরবের নাম ঘোষণা করেছিল তাদের প্রার্থী হিসেবে। নীরব একসময় জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। তবে পরবর্তীতে আন্দোলনের শরিকদের ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, সেই কারণে সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা, তাকে এই আসনটি ছেড়ে দেওয়া হয় এবং সেই কারণে সাইফুল আলম এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সাইফুল হক দীর্ঘদিন ধরে বাম রাজনীতির জাতীয় পর্যায়ের একজন নেতা। তিনি রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ছিলেন এবং 2004 সালে ওয়ার্কার্স পার্টি যখন আওয়ামী লীগের সঙ্গে 14 দলীয় জোট গঠন করে, তিনি তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি সহ বেশ কয়েকজন নেতা ওয়ার্কার্স পার্টি থেকে বেরিয়ে আসেন এবং তারা নতুন করে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল গঠন করেন এবং 2022 সালে তারা গণতন্ত্র মঞ্চ নামে একটি জোট গঠন করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়। তখন থেকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত তারা কিন্তু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানের পর যখন নির্বাচনী আলোচনা আসে, তখন বিএনপির সঙ্গে তারা নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত বিএনপির কাছ থেকে সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই একটি আসন পায়। অর্থাৎ সাইফুল হক, যিনি এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনি বিএনপির সমর্থনে এই ঢাকা 12 আসনে কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এই হচ্ছে এখানকার আলোচিত 3 জন প্রার্থীর পরিচিতি। এর বাইরেও কিন্তু একজন আলোচিত প্রার্থী এখানে রয়েছেন, আমজনতার দলের তারেক রহমান, যিনি নির্বাচন কমিশনের সামনে অনশন করে তার দলের নিবন্ধন নিশ্চিত করেছিলেন এবং তিনি তার দলীয় প্রতীক প্রজাপতি নিয়ে এই ঢাকা 12 আসনে নির্বাচন করছেন। এছাড়া এই আসনে সিপিবির কল্লোল বণিক কাস্তে প্রতীক, গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার মাথাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এর বাইরে বাকি যেই 9 জন প্রার্থী আছে তাদের খুব বেশি প্রচারণা চোখে পড়ছে না। সব মিলিয়ে এই আসনে 3 সাইফুলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে সাইফুল হক বিএনপি সমর্থিত কোদাল মার্কার প্রার্থী, তিনি ইতিমধ্যেই বিএনপির একটি বড় অংশের সমর্থন পেয়েছেন এবং তার পক্ষে বিএনপি কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। অতীতের যেই বিএনপির ভোটের রেকর্ড এবং এখানে বিএনপির সাংগঠনিক অবস্থা, সেটা যদি তার পক্ষে থাকে তাহলে কিন্তু তিনি এই নির্বাচনে পার পেয়ে যেতে পারেন। তবে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়েছেন সাইফুল আলম নীরব। তার পক্ষে বিএনপির একটি অংশ কাজ করছে এবং আরেকটি অংশ নীরবের পক্ষে সক্রিয় রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণে বিএনপির ভোট কোদাল এবং ফুটবলের মধ্যে বিভক্ত হয়ে গেলে কিন্তু জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, তিনি কিন্তু সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন। এমনিতেই এই আসনের অন্তর্ভুক্ত মগবাজার এলাকাটি জামায়াতের একটি ঘাঁটি হিসেবে আগে থেকেই পরিচিত এবং এখানে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। এখানে তাদের সাংগঠনিক একটি ভিত্তি রয়েছে, সেই ভিত্তি কাজে লাগিয়ে জামায়াতের নারী এবং পুরুষ কর্মীরা কিন্তু ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং এই 3 সাইফুলের লড়াইয়ে তাদের দলীয় সাইফুলকে জয়ী করার জন্য কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছেন। এই হলো ঢাকা 12 আসনের সার্বিক পরিস্থিতি। 3 সাইফুলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হবেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।